স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সামনেই চলে এসেছে টেস্ট পরীক্ষা, যারা এবারে মাধ্যমিক দেবে। খুব চিন্তায় আছো, অবজেক্টিভ ম্যাথ আমরা একদম করতে পারি না, কিন্তু দেখো আমরা আজকে হেসে হেসে অঙ্ক করি, খুব তাড়াতাড়ি অঙ্ক শিখে যাব, তাহলে অবজেক্টিভের সমস্যাটা মিটে যাবে। মন দিয়ে সবাই যদি আমার সঙ্গে করতে থাকো, তাহলে এক্ষুনি চটপট অঙ্কটা শিখে যাবে। আর ফর্মুলাগুলো মনে রাখার জন্য বেশ কয়েকবার মুখস্থ করতে হবে, তাহলেই আমরা অঙ্কটা পেরে যাব। এবার আর কথা না বলে তাড়াতাড়ি অঙ্কটা শিখে ফেলি। দেখো কি লিখেছি আমি। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে এখানে ভালো করে পড়ো, যেটা জমা রাখে সেটাকে বলা হয় আসল, আর সমূল চক্রবৃদ্ধি এই ওয়ার্ড দুটোকে আন্ডারলাইন করো। এটা মানে সুদ এবং আসল। সমূল মানে আসল সহ, মূল সহ সুদ কত পেলেন। তাহলে এই সমূল চক্রবৃদ্ধি বার করার ফর্মুলা কি, সেটা আমাদের একটু মনে রাখতে হবে। লিখে ফেলি। 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন কত টাকা? 121 টাকা। এইটা পেয়েছেন কারা? ভাব, তুই 100 টাকা জমা রেখে 2 বছর বাদে তুই পেলি 121 টাকা, তাহলে আমাদের হাসি পাওয়ারই কথা, 21 টাকা বেশি পেয়েছি। তাই আমি বলেছি চল হেসে হেসে অঙ্ক করি। এবার এই সমূল চক্রবৃদ্ধি বার করার ফর্মুলাটা কি, সেইটা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। ভেরি ইজি, ভেরি ইজি। আমার সঙ্গে বলো 10 বার। p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে সমূল চক্রবৃদ্ধি বার করার ফর্মুলা কি? p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 121। লিখে দিলাম, সমান চিহ্নের জন্য সমান চিহ্ন 121। ইকুয়েশন করব বলে আর এখানে টাকাটা লিখলাম না। এবার দেখো p মানে কি, যে টাকাটা আমরা ব্যাংকে রেখেছি, তুমি যেটা জমা রেখেছো, যার জন্য তুমি ইন্টারেস্ট পাচ্ছ, সুদ পাচ্ছ, সেটা তোমায় দিয়ে দিয়েছে 100 টাকা। তাহলে এখানে বসিয়ে দিয়ে 100। 1 প্লাস আর এর মানটা বার করতে হবে। আর মানে চক্রবৃদ্ধি সুদ, n মানে নাম্বার অফ ইয়ার্স, মানে যত বছরের জন্য আমি জমা রেখেছি। তাহলে কত বছরের জন্য জমা রেখেছি? 2 বছরের জন্য। তাহলে এখানে 2 লিখি, ইকুয়াল টু 1 to 1। এবার নর্মাল ইকুয়েশন, যত তাড়াতাড়ি তুমি ইকুয়েশন করতে সক্ষম তত তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা সমান 1 to 1 বাই 100। এবার কি করতে হবে, একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট লাইন, ভালো করে মনে রাখো, এটা মনে রাখলেই অঙ্ক ঝটপট হয়ে যাবে। যদি মাথায় পাওয়ারটা 2 থাকে, পাওয়ারটাকে কি বলা হয়? সূচক বা ইন্ডেক্স। তাহলে তোমায় কি করতে হবে, ডান দিকের সংখ্যাটাতেও 2 আনতে হবে যেভাবে হোক, এবং এসে যাবেই তুমি দেখবে। তার জন্য তোমাকে একটু স্কোয়ার টেবিলটা মনে রাখতে হবে। দেখো আমরা জানি 11 11 121, আর 10 10 এ 100। দুটো 11 গুণ করলে 121, আর দুটো 10 গুণ করলে 100। তাহলে এর মাথায় আমি 2 লিখতে পারি। এটা তোমরা সবাই জানো। যারা জানো না তাদের জন্য আরেকটু পরিষ্কার করে বলে দিচ্ছি। তার মানে 11 ইন্টু 11 সমান 121। 11 দুবার আছে বলে 11 স্কোয়ার লেখা যায়, তাহলে 11 স্কোয়ার সমান 121। একই রকম ভাবে 10 দুবার আছে, তাই 10 ইন্টু 10 সমান 100, তাই 10 কে দুবার লিখলে হয় 10 স্কোয়ার। যারা জানো তাদের জন্য তো খুবই সোজা। এবার আমরা ক্লাস 9 শিখেছি, নিচেটাকে বলে নিধান বা বেস, ওপরটাকে বলে সূচক বা পাওয়ার। যদি সূচকটা সমান হয়, ইন্ডেক্সটা সমান হয়, তাহলে বেসটাও সমান। তাই দুদিক থেকে আমি সূচকটাকে হাটিয়ে দিলাম, দিয়ে লিখলাম 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 11 বাই 10। এবার তোমরা অঙ্ক করবে নর্মাল যেরকম ভাবে করো। তাহলে 11 বাই 10 মাইনাস প্লাস 1টা ডান দিকে গেল, প্লাস 1 ডান দিক মানে সমান চিহ্নের ডান দিক, তাহলে হবে -1। এবার এটা লসাগু করে নাও, এর নিচে কিছু নেই মানে 1, 10 কে 10 লসাগু, 10 দিয়ে 10 কে ভাগ করলে 1, 1 দিয়ে 11 কে গুণ করলে 11। আমি ভগ্নাংশের ভিডিওতে লসাগু করাটা শিখিয়েছিলাম, যারা জানো না তারা ঝটপট একবার আগের ভিডিওটাও দেখে নাও যে কিভাবে লসাগু করতে হয়, ওখানে আমি নিয়মটাও বলে দিয়েছি।
নিচে আছে কিছু নেই মানে 1, 1 দিয়ে মানে হর দিয়ে লসাগুকে ভাগ করে যেটা বেরোয় 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10, 10 দিয়ে 1কে গুণ করলে 10। তাহলে এদিকে যেমন আছে r/100 লিখে দিলাম। এবার দেখো এটা দিয়ে এটাকে কাটলে 10 হলো। তাহলে r ইকুয়াল টু কি হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ করলে 1 আর এই 10টা ভাগ আছে, ডান দিকে গেলে ইনটু 10, 11 থেকে 10 বিয়োগ করলে 1, আর এই লাইনটা মানে ভাগ, ভাগ 10 সমান চিহ্নের ডান দিকে গেলে চিহ্নগুলো উল্টো হয়, তাহলে ভাগ 10টা সমান চিহ্নের ডান দিকে গেল, এই জন্য গুণ 10, তাহলে 10 বেরিয়ে গেল। আমাদের আনসার 10%, 10% হলো আমাদের আনসার। অঙ্কটা করার পর আনসার বলে তোমরা নাম্বারিংটা করবে যে এ 10%, এটা হলো আমাদের আনসার। সবাই বুঝেছিস তো? এবার আমরা পরের অঙ্কটা শিখে নিই। যারা বুঝতে পারিসনি তাদের যদি বলিস আবার আমি বলে দিতে পারবো। আর একবার বলে দিচ্ছি, চলো আমরা দেখে নিই, আমার সঙ্গে সঙ্গে তোমরা আবার করো আরেকবার অঙ্কটা, তাহলে ঝট করে শিখে যাবে। দেখ, ওই ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রাখে, মনে করো তুমি জমা রেখেছো। এবার কি বলেছে, তুমি চক্রবৃদ্ধি হার সুদে 121 টাকা পেলে 2 বছর পর। তাই লিখেছি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 121 টাকা। এবার সমূল চক্রবৃদ্ধি বার করার ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, একটু প্লিজ মনে রাখ, সামনেই তোদের পরীক্ষা। দেখ, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 121। p মানে যে টাকাটা জমা রাখি সেটা হলো 100 প্লাস 1 প্লাস r/100, 2 বছরের জন্য রেখেছে তাই 2 ইকুয়াল টু 121। এবার এই 100টা সমান চিহ্নের বাঁদিকে ছিল, ডান দিকে নিয়ে গেছি, তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, এদিকে গেল ভাগ হয়ে গেল। এবার আমরা এটাকে কি করলাম, এখানে 2 আছে বলে 2 এর পাওয়ারে লিখবো, তাহলে 11 পাওয়ার 11 11 121, 10 10 এ 100, দুদিক থেকে আমি সূচকটাকে হাটিয়ে দিলাম, যে বা স্কোয়ার রুট করে দিলাম, তাহলে আমরা পেলাম কি নিধান 1 প্লাস r/100 টু দি পাওয়ার 11/10, 1টা ওদিকে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল। এবার r/100 ইকুয়াল টু লসাগু করে নিলাম, পেলাম 1, 1 পেলাম কারণ 11 থেকে 10 বাদ দিলে 1, 1/10, নিচের হর হর কাটা যায়, তাহলে 10 10 10 এ 100, 10 কে 10, 10 10 এ 100, এখান থেকে লবে ছিল 1, 1 ইন্টু 10, তাহলে 10%। চলো এবার আমরা পরের অঙ্কটা করে নিই। সবাই নিশ্চয়ই দুবার প্র্যাকটিস করে খুব ভালো করে বুঝে গেছো। এবার আমরা দ্বিতীয় 2 নম্বর অঙ্কটা শিখে ফেলি। কি বলেছে, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হয়, তবে k এর মান কত হবে? বীজ মানে কি? বীজ মানে x এর ভ্যালু। বীজ মানে কি? x এর ভ্যালু বা x এর মান। তাহলে আমরা আগে দ্বিঘাত সমীকরণটা লিখে নিলাম। এটাকে দ্বিঘাত সমীকরণ কেন বলে? x এর ঘাত 2 বলে, একদম সোজা ব্যাপার। তাহলে এখানে আমি কি করব, x এর জায়গায় 2/3 বসাবো, কারণ x এর ভ্যালু 2/3, তাহলে 7 লিখলাম, 2/3 লিখলাম x এর জায়গায়, তার স্কোয়ার দুবার আছে বলে, প্লাস k ইন্টু x এর ভ্যালু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। একদম সোজা ব্যাপার। তাহলে কেন লিখলাম না, যেহেতু x ইকুয়াল টু 2/3, বীজ মানেই x এর মান, বীজ মানেই x এর মান। আমার সঙ্গে এতবার বল, এক্ষুনি তৈরি হয়ে যাবে, একদম হেসে হেসে আমরা পরীক্ষা দেব, সব অঙ্কগুলোই আমরা করতে পারবো। ঝটপট একটু কষ্ট করে কর। দেখ, তাহলে 7 আর এখানে 2 2 আর 4, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4 আর 7, একেবারে 4 7 28 করে দিলাম। 2 দুগুণে 4 আর 7, 4 7 28, 3 এর মাথায় স্কোয়ার, তাহলে 3 3 9, মাইনাস 3টাকে আমি আগে লিখে নিলাম, প্লাস 2k/3 ইকুয়াল টু 0। এবার এটার আমি লসাগু করে দেব, 9 আগের অঙ্কেও শেখালাম, 9 দিয়ে 9কে ভাগ করলে 1, তাহলে 1 ইন্টু 28, 28ই হবে, 3 9 27, প্লাস 2k/3 ইকুয়াল টু 0, 28 থেকে 27 বাদ দিলে 1, 1/9, প্লাস 2k/3 ইকুয়াল টু 0। এবার জাস্ট আমাকে k এর ভ্যালু বার করতে হবে, তাহলে এইটাকে আমি বাঁদিকে রাখবো, এটা আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে প্লাস দিয়েছিল এটা, ডান দিকে গেল মাইনাস 1/9,
মাইনাস, আমি পুরোটাকেই নিয়ে যাচ্ছি, তাহলে পুরোটা এর সঙ্গে কি চিহ্নে ছিল, এই পুরোটা এর সঙ্গে প্লাস চিহ্নে ছিল, তাহলে পুরোটাকে আমি ডান দিকে নিয়ে যাব মানে মাইনাস হয়ে গেল। এখানে তলা তলা কেটে নিতে পারো, -3, তাহলে কে এর ভ্যালু কি হয়ে গেল, এখানে আছে -1/3 আর 2টা ওপরে ছিল, 2টা চলে গেল তলায়, তাহলে কি হলো -1/6, -1/6, মাইনাস এলো 1 এলো, 3 2 6, কোন অপশনে আনসার আছে, আনসার সি, অপশন নাম্বার আনসার সি, তাহলে সি -1/6। সবাই হয়েছে, নিশ্চয়ই সুন্দরভাবে বুঝেছিস, না বুঝতে পারলে আরেকবার দেখে নিই, তাহলে পরের অঙ্কটায় আমরা ঝট করে চলে যাব, একদম পরীক্ষা দিয়ে হেসে হেসে বেরোবো। চলো তাড়াতাড়ি করে পরের অঙ্কটা আমরা আবার, পরের অঙ্কটায় কি বলেছে দেখ, একটি বৃত্তের ব্যাস এবি, তাহলে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের ব্যাস হচ্ছে এবি, এবি হলো ব্যাস, ব্যাস কি, যে রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে পরিধি পর্যন্ত বিস্তৃত, তাহলে মাঝ বরাবরই হবে। এবার বলেছে পি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু যাতে পি এ বি 30 ডিগ্রি হয়, তাহলে আমি একটা পি বিন্দু নিলাম, যে কোনো বিন্দু এই নিয়ে নিলাম, যোগ করে দিলাম, এটাকেও আমি যোগ করলাম, তাহলে কি বলেছে পি এ বি 30 ডিগ্রি, আমায় কার মান বার করতে হবে, পি টি এ, এই কোণটার মান বার করতে হবে। এবার আমরা দেখছি দেখো ত্রিভুজ এ বি পি থেকে পাই, ভালো করে দেখো, তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। এবার দেখো এটা থেকে আমি কি পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, কোন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল পি এ বি, এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল এ পি বি প্লাস অ্যাঙ্গেল পি বি এ, পি বি এ, এই তিনটে কোণ একটা ত্রিভুজ যদি ধরি, তার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা জানি তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি একটা ত্রিভুজের, তাহলে এইটুকু আমরা ছোটবেলার নলেজকে কাজে লাগালাম। এবার কি কাজে লাগাবো, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, লিখে দিলাম 30 ডিগ্রি। এবার ভালো করে দেখো, এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তে অবস্থিত একটা কোণ, তোমরা উপপাদ্য করেছো, নিশ্চয়ই করেছো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে 90 ডিগ্রি প্লাস, তাহলে এই কোণটার মান বার করতে হবে আমাকে, এটা লিখে দিলাম সমান 180, তাহলে নেক্সট লাইনে আমার কি হলো, কোণ PBA ইকুয়ালস টু 180 ডিগ্রি ছিল, এদিকের এই দুটো কোণ যোগ করে বিয়োগ করে দিই, তাহলে 90 আর 30 কত হয় বলো, 120 ডিগ্রি, তাহলে প্লাস আছে, এদিকে এলো -120 ডিগ্রি, দুটোকে বিয়োগ করো, দেখো হয়ে গেল 60 ডিগ্রি, অপশন বি আমাদের আনসার, আনসার হলো বি 60 ডিগ্রি। দেখ কত সোজা তোদের অঙ্ক, তোরা ভয় পাস ছোট ছোট অঙ্ক করার জন্য। চল এবার সময় নষ্ট না করে পরের অঙ্কটাকে আমরা ঠিক এইভাবে করে ফেলি ঝট করে। দেখো 4 নম্বর অঙ্কটায় কি বলেছে, দেখে মনে হয় খুব শক্ত অঙ্ক, কিন্তু এটা একদম ইজি অঙ্ক। দিয়ে দিয়েছে 2 cos 3 theta equal to 1, কি দিয়েছে 2 cos 3 theta equal to 1, তাহলে থিটার মান বার করতে হবে, তাহলে আমরা কি করব, cos 3 theta equal to 1/2, ম্যাম কি বলেছে 2টা ইনটু আছে, এদিকে এলে হয়ে যাবে ডিভাইড, তাহলে ভাগ হয়ে গেল। এবার তোমাকে জানতে হবে cos 3 থিটা বা cos থিটা, এটাকে থিটা হিসেবে ভাববো, কত cos থিটার মান হাফ, ভাবো কত cos থিটার মান হাফ, আমরা সবাই জানি cos 60 ডিগ্রি, কত cos 60 ডিগ্রি, কেন লিখলাম, আমরা মুখস্থ করেছি, না মুখস্থ করলে আমার সঙ্গে করে নাও, cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা হাফ বসিয়ে দিলাম, তাহলে দুদিক থেকে cos cos
চলে গেল। তাহলে 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু দেখো 60/3, 60/3 মানে 20 ডিগ্রি। কত সহজে অঙ্কটা হয়ে যাবে। তোরা ত্রিকোণমিতিকে এত ভয় পাস, কিন্তু দেখ কত ইজিলি মান বেরিয়ে গেল। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? সি অপশন 20 ডিগ্রি। সবাই নিশ্চয়ই আশা করি খুব মজা পাচ্ছিস এবং হেসে হেসে অঙ্ক করছিস। আমরা কিন্তু কাঁদবো না, হেসে হেসে অঙ্ক করব। পরের অঙ্ক চটপট করে শিখে নেব। হ্যালো, হা হা হা, হি হি হি। কি অঙ্ক এসেছে দেখি? হা হা হা, হি হি হি। কি অঙ্ক বোর্ডে এসেছে দেখি? 7 সেমি ব্যাসার্ধের, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বার করতে হবে। তাহলে অর্ধগোলক মানে কি? একটা গোলক, তাকে আমি হাফ করে দিলাম। এবার এই গোলকটার সমগ্র তল, সমগ্র তল মানে তলাটাও আছে, যেটা কিন্তু ভাবতে হবে আমাদের। তাহলে এই তলটাও নেব, আবার ওপরটাও নেব। বোঝাতে পারলাম? এই তলারটাকেও ভাবতে হবে। তাহলে তলারটা একটা বৃত্ত, সেটা তো বোর্ডে আঁকা যাবে না, 3D ওটা, আমি 2 ডাইমেনশনাল ফিগার এঁকেছি। তাহলে এইটা হলো বৃত্ত আর এটা মাথা। এবার আমরা কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তাহলে লিখি, একটি নিরেট অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, এই দিকেও দিতে পারি আমরা, বলে দেয়নি তাহলে তলায় দিলাম। কি ক্ষেত্রফল ভালো করে বোঝো। আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 4πr², 4πr², তাহলে তার হাফ। তাহলে এইটুকুর জন্য আসছে 2πr², 2πr² প্লাস এই নিচে একটা বৃত্ত আছে তার জন্য πr²। তাহলে আমি ভেঙে দেখালাম। তাহলে একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হলো? 2 আর 1 3টে πr²। এটা 2 πr², এটা একটা, তাহলে 3πr²। এইভাবেই আমরা মনে রাখতে পারি, পারি তো? একেবারে ফর্মুলাটা এইভাবেও মনে রাখতে পারি, তোদের শিখিয়ে দিলাম কিভাবে এলো। এবার আমরা পাইয়ের ভ্যালু দিয়ে দিয়েছে, এই সরি পাই বলছি, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর মানে ব্যাসার্ধ। তাহলে 3 পাইয়ের ভ্যালু বসাবো না, আমরা জানি পাইয়ের ভ্যালু, সকলেই জানি 22/7, সবাই জানি, তাই বসাবো না। এখানে অপশনে পাইটাকে পাই হিসেবে রেখে দিয়েছে। তাহলে আর এর ভ্যালু কত? 7², আর মানে 7, তাহলে 7², যেহেতু আর ইকুয়াল টু 7 সেমি, তাহলে কি হলো? 7 7 49 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 49, পাইটা রয়ে গেছে। তাহলে এবার গুণ করে নাও, 3 9 27 7, হাতে 2, 3 4 12, 13 14, 147 পাই। এর একক যেহেতু সেমি, ক্ষেত্রফল তাই বর্গ সেমি, বর্গ সেমি, ব্যাসার্ধটা সেমিতে ছিল, ক্ষেত্রফল বলে বর্গ সেমি। দেখ কেন বর্গ সেমি হলো, তোরা এটা বারবার ভুল করিস। এখানে দেখ, আর ব্যাসার্ধ 7 সেমি ইন্টু 7 সেমি, দুটো সেমি গুণ হলো, তাই জন্য বর্গ সেমি। তাহলে আমাদের আনসার কি এসে গেল? আনসার সি, 147 পাই বর্গ সেমি। কত সুন্দর সোজা অঙ্ক, এটার জন্য আমরা কাঁদবো? আমরা তো হাসবো। তাই আমি বলেছি হেসে হেসে অঙ্ক করুন। এবার পরের অঙ্কটা আমরা শিখব। এবার আমরা 6 নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যমা সংখ্যাগুরু মান থেকে দেয়, মধ্যমা সংখ্যাগুরু মান বা গড়ের অঙ্ক একটা দেয়। এখানে দিয়েছে মধ্যমা নির্ণয়। দেখ, মধ্যমা নির্ণয় করার জন্য অনেক বড় ফর্মুলা আছে, আমরা খুব সোজাভাবে করব। ফার্স্ট পয়েন্ট যেটা মনে রাখতে হবে, যাদের আমরা মধ্যমা বার করব সেটা ছোট থেকে বড় হিসাবে সাজানো আছে কিনা। এখানে দেখো, যাদের আমরা মধ্যমা বার করব তারা ছোট থেকে বড় হিসাবেই আছে, তাই এটাকে আর সাজাতে হবে না। তাহলে আমি সংখ্যাটা লিখলাম এদের মধ্যমা। কি করে বার করব এদের মধ্যমা বার করার? আমি একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আমি ডিটেলসেও ফর্মুলাটা বলে দেবো, কিন্তু সহজ পদ্ধতিটা দেখো।
প্রথমে গুণে নেবে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে কটা নাম্বার আছে? 8। তাহলে আমরা কি করব, মাঝখানের সংখ্যা দুটোকে নেব এবং তাদের গড় বার করব। মাঝখানে কারা কারা পড়ে রইল? 26 আর 27, তাহলে তাদের আমরা গড় বার করব। করো। 6 আর 7 13, 3 হাতে 1, 2 এ 2 4 আর 1 এ 5, 2 এলো। এবার এটাকে ভাগ করে নাও। 6 দুগুণে 12, 1 নামলো পয়েন্ট দিয়ে, তাহলে 0 নিলাম। 5 দুগুণে 10, তাহলে আমাদের বেরোলো কি 26.5। এবার এই ফর্মুলাটার বড় ইলাবোরেট ফর্মুলাটা আমি এবার বুঝিয়ে দিই, কারণ বড় অঙ্ক করতে লাগবে। যদি n জোড় সংখ্যা হয় তাহলে ফর্মুলা হচ্ছে n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান বাই 2, এইটা মধ্যমা বার করার ফর্মুলা। এবার n/2 মানে কি? 8/2 মানে 4তম মান। তাহলে 4তম মান মানে 4 নম্বর পজিশনে যে আছে। দেখো এটা 1 নম্বর পজিশন, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 4 নম্বর পজিশনে আছে 26। আর n/2 প্লাস 1 মানে 8/2 মানে 4 প্লাস 1 5তম পজিশনে যে সংখ্যাটা আছে, তাহলে 27/2। এইভাবে আমরা একই রকম ভাবে করতে পারি। ওটা শিখিয়ে দিলাম যে জোড় সংখ্যা থাকলে ফর্মুলা হচ্ছে n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান বাই 2। ঠিক আছে, এবার আমাদের অঙ্কটা সেটা নয়, আমি এখানে শিখিয়ে দিলাম অঙ্কটা কি বলেছে। এবার আমাদের 27 না থাকলে মধ্যমা কত হবে? তাহলে 27কে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখবো। কি আছে? 20, 24, 25, 26, 28, 29, 30 এর মধ্যমা। দেখো এর মধ্যমা বার করার ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2 তম মান। কেন? কারণ এখানে n হচ্ছে 7, 1 2 3 4 5 6 7, তাহলে ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2 তম মান। তাহলে 7 প্লাস 1 8/2, তাহলে 8/2 মানে হচ্ছে 4তম মান। 4 নম্বর পজিশনে যে আছে দেখো 1 2 3 4, তাহলে 4 নম্বর পজিশনে আছে 26। হয়ে গেল। আর সহজে কি করব, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে এদিক থেকে সমান সমান অংশ বাদ দিয়ে যেটা মাঝখানে পড়ে থাকবে। যারা ফর্মুলা মনে করতে পারবে না তারা এরকম ভাবে সহজে করবে, খুব সহজে অঙ্ক হয়ে যাবে। কিন্তু এটা আমাদের আনসার নয়, আমাদের কি বলেছে 27 না থাকলে যে মধ্যমাটা কত কমবে। তাহলে আগে ছিল কত? আগে ছিল 26.5, এখন কত হয়েছে? 27কে বাদ দিয়ে 26, তাহলে কত হ্রাস পাবে? তাহলে এখানে এবার লিখবে হ্রাস পাবে বলে লিখে নাও 26.5 মাইনাস 26, তাহলে কি হয়ে গেল? এটা বাদ দিলে হবে 0.5। আগে একটা 0, যারা অনেক সময় ডেসিমেলের বা দশমিকের বিয়োগ জানো না তাদের জন্য একটু বলে দিচ্ছি আমি আরো ভেঙে। একদম যারা বিগিনার, যারা অঙ্ক একদম ভাল লাগে না তাদের জন্য দেখ, আমরা তো একক দশক জানি। একক দশকের ডান দিকে আছে বিন্দু, তারপরে দশাংশের রুম, শতাংশের রুম। তাহলে আমি 26.5 বসালাম। আর এই 26টাকে যখন বসাবো সে তো একক আর দশকের ঘরে, তাহলে এদিকে কিছু নেই মানে 0, তাহলে বিয়োগ করলে 5, দশমিক নামলো, বাকিগুলো 0, তাই জন্য হলো 0.5। তোমার আনসার অপশন সি। আনসার হলো অপশন সি। খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই অবজেক্টিভ ম্যাথস গুলো করে নিতে পারি। আচ্ছা, এই অবজেক্টিভ গুলো তোমাদের আসে প্রথম 1 নম্বরে। এমসিকিউ 6টা দেয় মাধ্যমিকে, যারা মাধ্যমিক দেবে তাদের জন্য বলছি 6টা দেয়, যে কোনো 5টা করতে হয়। এবং এই 5টা যদি আমি কয়েকটা পেজ টেস্ট পেপারে করে নিই খুব তাড়াতাড়ি শিখে যাব। এইটা তোমাদের বললাম, এবং করে দেখো, হেসে হেসে তোমরা নম্বর পেয়ে যাবে। তাহলে আজকে আমার স্টুডেন্টদের কেমন লাগলো ক্লাস?
অবশ্যই সবাই জানিও। যদি তোমরা এরকম ক্লাস পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাড়াতাড়ি আরো অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো এবং আমরা হেসে হেসে অঙ্ক করবো। টাটা, বাই বাই।